আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি ভিসা লিমিটেডের পক্ষ থেকে। আমি মোহাম্মদ তাজুল ইসলাম তোহা, সিইও ভিসা লিমিটেড। আজকে আমি কথা বলবো কানাডা ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টেশন নিয়ে। স্কুল ভিসা, কলেজ ভিসা, ইউনিভার্সিটি ভিসা, পিআর ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, যে কোনো ভিসায় আপনি অ্যাপ্লিকেশন করতে চান না কেন, আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। স্বভাবতই আপনারা প্রশ্ন করেন ব্যাংকে কত টাকা দেখাতে হবে, তারপরে ট্যাক্স ফাইল লাগবে কিনা, সোর্স অফ ইনকাম হিসেবে আমি কোন জিনিসটা দেখাবো, আমার বাবা তো বিদেশে থাকে সেটা আমি সোর্স অফ ইনকাম হিসেবে কিভাবে ইনক্লুড করব, আমার বাবা মায়ের তো কোনো টিন সার্টিফিকেট নাই, আমি কিভাবে ট্যাক্সের ফাইলটা রেডি করব। এই জাতীয় নানাবিধ কোশ্চেন আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কানাডা ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টেশন নিয়ে। আজকে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমাদের পূর্বে আরেকটি ভিডিও আছে যেখানে ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন পর্ব 1 দেওয়া আছে, আজকে হবে পর্ব 2। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই ব্যাংকে কত টাকা দেখাতে হবে। আগে বলে দিই, যদি আপনি কলেজ বা ইউনিভার্সিটির জন্য এককভাবে অ্যাপ্লিকেশন করেন তাহলে ব্যাংকে অবশ্যই আপনাকে 45 লাখ টাকা মতো দেখাতে হবে অবশ্যই। যদি স্কুলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন, অর্থাৎ বাচ্চা একজন এবং সাথে প্যারেন্ট একজন আছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 60 লাখ টাকা দেখাতে হবে। তো এটা হচ্ছে ব্যাংকের অ্যামাউন্ট দেখানোর একটা বিষয়, কত টাকা দেখাচ্ছেন। আর একটা প্রশ্ন ব্যাংক রিলেটেড আসে, সেটা হচ্ছে যে ব্যাংকের আমার তো এফডিআর আছে, বা প্যারেন্টসরা অনেক সময় বলে আমার তো ব্যাংকে পুরো টাকাটা এফডিআর আকারে আছে, তো এফডিআর গ্রান্টেড কিনা। সে সকল প্রশ্নের উত্তরে আমি বলবো এফডিআর অবশ্যই গ্রান্টেড, কিন্তু আপনি যদি পুরো টাকাটা এফডিআর এ দেখেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিটে দেখেন, এই টাকাটা কানাডিয়ান এম্বাসি খুব পজিটিভলি দেখে না। সেজন্য একটা সাজেশন থাকে, আপনি মিনিমাম 1/3 পরিমাণ অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে দেখালেন বা কারেন্ট অ্যাকাউন্টে দেখালেন, আপনার বাকি টাকাটা এফডিআর দেখালেন, সেটা চলবে। তারপরে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার তো সঞ্চয়পত্র আছে, মানে ফ্যামিলি সঞ্চয়পত্র, ফ্যামিলি সেভিং সার্টিফিকেট যেটা বলে, তো সঞ্চয়পত্র অ্যাকসেপ্টেড হবে কিনা। হ্যাঁ, সঞ্চয়পত্র ইটস কাইন্ড অফ ফিক্সড ডিপোজিট। আপনার যদি সঞ্চয়পত্র থাকে, যে ব্যাংকিং মাধ্যম থেকে আপনি সঞ্চয়পত্র কিনেছেন বা ডাকঘর থেকে কিনেছেন, সেই সঞ্চয়পত্রে যে ডকুমেন্টস আছে আপনি সেটাও দেখাতে পারবেন। তো ব্যাংক ডকুমেন্টস নিয়ে মোটামুটি এইগুলো হচ্ছে একটা সামারি। আপনি ব্যাংকের জন্য এই জিনিসগুলো এইভাবে আপনি দেখাতে পারবেন। ব্যাংকে তো টাকা তো আছে, ভাই স্টেটমেন্ট কতদিনের লাগবে? স্টেটমেন্ট আপনাকে অবশ্যই 6 মাসের দেখাতে হবে। কানাডা ইমিগ্রেশনের যে ভিসা ডকুমেন্ট চেকলিস্ট আছে সেখানে বলা আছে যে অ্যাকুমুলেটেড ফান্ডস দ্যাট শো আ হিস্ট্রি অফ অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ আপনাকে এমন কোনো ফান্ডিংটা দেখাতে হবে যেটা 6 মাস ধরে টাকাটা আছে। এটা কখন থেকে 6 মাস? আপনি যদি আজকে ভিসা অ্যাপ্লিকেশন করেন, যে স্টেটমেন্ট আপনি তুলছেন সেই স্টেটমেন্টের টাকার মেয়াদটা, ডিউরেশনটা যেন 6 মাস থাকে। সেক্ষেত্রে আপনাদের অনেকের মনের মধ্যে কনফিউশন থাকে যে এই অনেকেই তো 1 মাস দেখিয়ে ভিসা পেয়ে যায়, 2 মাসের স্টেটমেন্ট দেখিয়ে ভিসা পেয়ে যায়, অনেক এজেন্সি তো 3 মাসের কথা বলেছে। ভাই 1 মাসের ডকুমেন্টস দিয়ে ভিসা পেয়েছে, অনেক এজেন্সি 2 মাস 3 মাসের কথা বলছে। কে কি বলছে সেটা নিয়ে ইট ডাজন্ট ম্যাটার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ইমিগ্রেশন কি বলছে সেটা আমি আপনাদেরকে বললাম। আপনারা যদি পারেন এটা 6 মাস দেখাবেন, এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন। মোটামুটি এই যে 45 লাখ টাকা মিনিমাম আপনাকে দেখাতে হবে, 6 মাসের স্টেটমেন্ট থাকবে, এফডিআর, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র, আপনি সব ধরনের অ্যাকাউন্টে টাকা দেখাতে পারবেন। এবার আসি সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম কি? যে সোর্স থেকে টাকা ইনকাম করতেছে, অর্থাৎ স্টুডেন্টদের ফাদার মাদার সবসময় স্টুডেন্টদেরকে স্পন্সর করে, তো ওই ফাদার মাদার কোন সোর্স থেকে টাকাটা ইনকাম করছে। যদি কেউ বিজনেসম্যান হয় তাহলে তাকে অবশ্যই ট্রেড লাইসেন্স দেখাতে হবে, এবং সেই সাথে তার বিজনেস অডিট রিপোর্ট লাগবে, এবং সেই সাথে তার বিজনেসের ভ্যাট যদি থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন যদি থাকে সেটা তার ওখানে লাগবে। তারপরে তার বিজনেসের ভিজিটিং কার্ড বা বিজনেসের প্যাড আছে সেটা যদি থাকে, সেই সমস্ত বিষয়গুলো তার লাগবে। যদি কারোর ইনকাম বিদেশ থেকে হয়ে থাকে, অর্থাৎ ফরেন রেমিটেন্স থেকে হয়ে থাকে, তাহলে ফরেন রেমিটেন্স যে বাংলাদেশে পাঠিয়েছে এবং যে ব্যক্তি বাংলাদেশ থেকে টাকাটা গ্রহণ করেছে অন বিহাফ অফ দিস পারসন, তো সেই ডকুমেন্টটা কিন্তু শো করতে হবে। অনেকের এই সমস্যাটা আছে যে ভাই আমার তো টাকা ব্যাংকে জমা রাখা আছে, সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সংসার চলতেছে, বাবা পেনশনে চলে গেছেন, তাহলে আমার সেটা কি হবে? পেনশনে যে চলে গেছেন, আপনার বাবা যে পেনশন সার্টিফিকেট আছে, পেনশন যে পাচ্ছেন, পেনশন তুলতেছেন, সেই ডকুমেন্টসটা আপনাকে কিন্তু শো করতে হবে। আবার অনেকের এরকম সমস্যা আছে, আমরা তো ঘর ভাড়া পেয়ে থাকি, বাড়ি ভাড়া পেয়ে থাকি, সেটাভাবে আমরা কিভাবে শো করব? ঘর ভাড়া বা বাড়ি ভাড়া যারা পান, তারা আপনার ঘর ভাড়া বা বাড়ি ভাড়ার যেই টাকাটা গ্রহণ করতেছেন সেটার বিনিময়ে একটা রিসিপ্ট আপনি দিচ্ছেন, বা বাড়ি ভাড়ার সাথে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার সাথে একটা চুক্তিপত্র আছে, সেই চুক্তিপত্র বা সেই রিসিপ্টগুলোকে আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। তারপরে অনেকের ক্ষেত্রে এরকম আছে
আপনারা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার বাবা তো ড্রাইভার বা আমার বাবা তো হচ্ছে কৃষিকাজ করে, সেক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে? কৃষিকাজ যদি করে থাকে তাহলে জমির যে খতিয়ান আছে, ল্যান্ডের যে ডেসক্রিপশন আছে, ভূমি উন্নয়ন যে কর আছে, সেই কর আপনাকে কিন্তু পরিশোধ করার ডকুমেন্টসগুলো আপনার কিন্তু থাকতে হবে। তো এইটা হচ্ছে মূলত সোর্স অফ ইনকামের ডকুমেন্টস। এবার আসি ট্যাক্স ডকুমেন্ট নিয়ে। আপনি যত টাকা বাৎসরিক ইনকাম দেখাচ্ছেন, লেটসে আপনি যদি 30 লাখ টাকা বাৎসরিক ইনকাম দেখান, সেই 30 লাখ টাকা পরিমাণ অ্যামাউন্ট আপনার সোর্স অফ ইনকাম হিসেবে ট্যাক্স ফাইল ইনক্লুড করা আছে কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার টিন সার্টিফিকেট আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ পার্ট, কারণ টিন সার্টিফিকেট যদি না থাকে আপনি কিন্তু ট্যাক্স পেমেন্ট কিন্তু করতে পারবেন না। অনেকেই 2022 সালে ধরেন টিন সার্টিফিকেট খুলেছে, সে এখান থেকে 2 বছরের ট্যাক্স করতে যাবে। আজকে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার খুলে 2 বছরের ট্যাক্স পেমেন্ট করতে পারেন না, কারণ এটা হচ্ছে আপনার ইলিগাল হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনার মিনিমাম 2-3 বছরের পুরনো একটা টিন থাকতে হবে, তারপরে না আপনি 2 বছরের ট্যাক্স পেমেন্ট রেডি করতে পারবেন, ট্যাক্স সার্টিফিকেট রেডি করতে পারবেন। এক্ষেত্রে বলি টিন সার্টিফিকেট যেটা সেটা অবশ্যই লাগবে, এবং ট্যাক্সের অ্যাসেসমেন্ট যেটা IT 10B ফর্ম, সেই পুরো অ্যাসেসমেন্টটা লাগবে, এবং সাথে ওই বছরের ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট আছে সেটা লাগবে। কত বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট লাগবে? এটা অবশ্যই 2 বছরের আপনাকে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্ট আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, বাংলাদেশের সাধারণত অনেকেই ট্যাক্স খুব কম পরিমাণ দিয়ে থাকেন, মিনিমাম যেই ট্যাক্সটা দিতে হয় সেই টাকাটা দিয়ে রাখেন। এক্ষেত্রে আপনারা আপনাদের লয়ারের সাথে কথা বলে আপনার ফাইলটাকে কিভাবে আরও ভিসা অ্যাপ্লিকেশনের এই ডকুমেন্টের সাথে মিট আপ করা যায় বা কিভাবে জিনিসটাকে ব্যালেন্স রাখা যায় সেটা সেভাবে কথা বলে নিয়ে সেই জায়গাটা ঠিক করবেন। তাহলে এটা গেল হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্সের অ্যাসেসমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট। এই বিষয়গুলো আপনার ট্যাক্সের সাথে কিন্তু আপনার লাগবে। ট্যাক্স চলে গেল, এবার আপনি ট্যাক্সের আলোকে বা ব্যাংকের আলোকে আপনার যে অ্যাসেটগুলো আছে, অর্থাৎ আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, বা আপনার আরও অনেক জায়গা জমি সম্পত্তি আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো চার্টার্ড অ্যাকাউন্টস থেকে আপনাকে ভ্যালুয়েশন করতে হবে, বা ইন্সপেকশন সার্ভে অফিস থেকেও আপনি কিন্তু এই ভ্যালুয়েশনটা করতে পারেন, অর্থাৎ আপনাকে অ্যাসেট ভ্যালুয়েশন দিতে হবে। তারপরে কি লাগবে? তারপরে আপনার হচ্ছে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, অর্থাৎ যারা স্টুডেন্ট হিসেবে কানাডাতে যেতে চান এবং 18+ বয়স, তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এবং এক্ষেত্রে বলে রাখি, যারা স্কুলিং ভিসায় যাচ্ছেন সেক্ষেত্রে প্যারেন্ট তো ভিজিট ভিসায় অ্যাপ্লিকেশন করে, প্যারেন্টের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও সাথে দিয়ে দেওয়াটা ভালো। এবং যারা বিবাহিত আছেন, স্পাউস সহ কানাডাতে যেতে চাচ্ছেন, তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বা এমন কোনো ব্যক্তি আছেন যার স্পন্সর করতেছে তার হাজব্যান্ড বা তার ওয়াইফ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে। স্কুলিং ভিসায় যারা যাচ্ছেন বাচ্চার সাথে নিজের রিলেশনশিপকে প্রুভ করার জন্য, সেই সকল প্যারেন্টসদেরকেও কিন্তু ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে। আর কি কি লাগবে? আর হচ্ছে ডকুমেন্টস, আপনার ভিসা অ্যাপ্লিকেশন যে পূর্ববর্তীতে করেছিলেন, সেগুলো যে বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করেছেন, সেই ভিসার স্ট্যাম্পিং কপিগুলো এবং ভিসার যে কপিগুলো আছে সেগুলোকে স্ক্যান করে আপনাকে একটা ফাইলে রেডি করতে হবে। এগুলো আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু প্রোভাইড করতে হবে। এবার আসে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ক্ষেত্রে। সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা কি? সেটা হচ্ছে SOP, স্টেটমেন্ট অফ পারপাস। অর্থাৎ আপনি যদি স্টাডি ভিসায় যেতে চান, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই আপনাকে একটা স্টাডি প্ল্যান লিখতে হবে, দ্যাট ইজ স্টেটমেন্ট অফ পারপাস বা SOP। যদি কেউ ভিজিটর হিসেবে কানাডাতে যেতে চান তাহলে আপনাকে একটা ট্রাভেল প্ল্যান লিখতে হবে, যেটা আপনার জন্য SOP। এভাবে আপনি যে ক্যাটাগরির ভিসাতে যান না কেন, আপনার সেই ক্যাটাগরির প্রাসঙ্গিকতাকে বজায় রেখে আপনার আইডেন্টিফিকেশন দিয়ে আপনি কি জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেখান থেকে ফিরে আসবেন কিনা, বা ফিরে আসার জন্য কি লজিক আছে, কি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে আপনাকে একটা SOP লিখতে হবে। এটা স্কুল হোক, স্টাডি পারমিট ভিসা হোক, বা ওয়ার্ক পারমিট ভিসা হোক, বা যে কোনো টাইপের ভিসা হোক, আপনাকে একটা এই SOPটা কিন্তু রেডি করতে হবে। তারপরে কি লাগবে? ডকুমেন্টেশন হিসেবে আপনারা যেই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই প্রতিষ্ঠানের অফার লেটারটা লাগবে, অর্থাৎ স্কুল হলে স্কুল, কলেজ ইউনিভার্সিটি এরকম অফার লেটারগুলো লাগবে। এবার আপনি যে টিউশন ফি পেমেন্ট করেছেন, যেই ব্যাংক থেকে বা যেই থ্রু থেকে আপনি টিউশন ফিটা পেমেন্ট করছেন, সেই টিউশন ফি পেমেন্টের একটা রিসিপ্ট আছে, আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু সেই টিউশন ফি পেমেন্টের রিসিপ্টটাও তার সাথে প্রোভাইড করতে হবে। এবার আরেকটা বিষয় এখানে বলে রাখি, এমন কোনো ব্যক্তি কানাডাতে যেতে যাচ্ছেন যিনি জব করেন, যদি আপনি স্টাডি পারমিটে ভিসায় যেতে চান এবং আপনি যদি জব করেন, তাহলে অবশ্যই আপনার যদি জব ছেড়ে দিয়েছেন এরকম ডকুমেন্টস লাগবে, অথবা NOC লাগবে। যারা ভিজিট ভিসাতে কানাডাতে যেতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই কিন্তু আপনার NOC লাগবে যদি আপনি জব করে থাকেন। এবং সেই সাথে বলে রাখি, সোর্স অফ ইনকাম হিসেবে যারা জব করেন তাদেরকে কিন্তু স্যালারি সার্টিফিকেট শো করতে হবে, মিনিমাম 2-3 মাসের একটা স্যালারি স্টেটমেন্ট আপনার কিন্তু সেখানে শো করতে হবে, অর্থাৎ আপনাকে স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, যে ব্যক্তি আপনাকে সাপোর্ট করতেছে বা আপনি যে ব্যক্তির ফিনান্সিয়াল সোর্স থেকে আপনি কানাডাতে যেতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু একটি স্পন্সরশিপ ডিক্লারেশন রেডি করতে হয়, অর্থাৎ নোটারি লয়ারকে দিয়ে এই স্পন্সরশিপ ডিক্লারেশনটা রেডি করতে হয়। প্যারেন্ট হলে পরে প্যারেন্টের ছবি এবং বাচ্চার ছবি সহ প্যারেন্টের পুরো ডেসক্রিপশন দিয়ে।
তো এই যে ডেসক্রিপশন এবং ছবিতে স্পন্সরশিপ ডিক্লারেশন করতে, এটা মূলত পুরো ফিনান্সিয়াল জিনিসের হচ্ছে একটা সামারি। অর্থাৎ আপনার বাবার কত টাকা আছে, কোথায় কত কি পরিমাণ সম্পদ আছে, কোথায় গাড়ি আছে, বাড়ি আছে, সব ডিটেলসের সামারি স্পন্সরশিপ ডিক্লারেশন থাকে। এটা হচ্ছে, আমি যদি বলি ফিনান্সিয়াল ডিক্লারেশন, এটা হচ্ছে হার্ট। এখান থেকেই আপনার সব কিছু কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনার সব বিষয়গুলোকে জাস্টিফিকেশন করে নেবেন, সব ডকুমেন্টসগুলোকে তারা দেখে নেবেন। মোটাভাবে যদি বলি, এই যে ব্যাংকের ডকুমেন্ট, ট্যাক্স ডকুমেন্ট, সোর্স অফ ইনকাম, বিজনেসের যে ইনকাম বা আপনি যে যে জায়গা থেকে ইনকাম করতেছেন সেই সমস্ত ইনকামগুলো, এনওসি, স্টাডি প্ল্যান বা ট্রাভেল প্ল্যান, এসওপি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও আপনার কিন্তু লাগবে। তো দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন, আপনাদের প্রয়োজনীয় মতামত এবং আপনাদের যে সাজেশনগুলো আছে সেগুলো এখানে আমাদের কমেন্টস বক্সে দিতে পারেন। এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা কানাডা, ইউএসএ, ইউকে সংক্রান্ত, হায়ার স্টাডি সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আছে, সেই ভিডিওগুলো ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং আজকের যে ভিডিওটা কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন নিয়ে বললাম, সেটা আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনাদের এটা নিয়ে যদি আরও কোনো বিস্তারিত প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আপনারা এটা জেনে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যাদের ভালো লাগবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজে একটা ফলো দিতে পারেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।